আসিফ মাহমুদ সহ দুই উপদেষ্টার সাবেক এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির তদন্ত শুরু, জানালেন দুদকের ডিজি। প্রধান উপদেষ্টা নির্বাচনী সময়সীমায় পূর্ণ সমর্থনের কথা ইউকে জানালো জামায়াত। ঐকমত্য কমিশন ও গণসংহতি আন্দোলনের বৈঠক। বারবার বিদ্যুতের কারিগরি ত্রুটির কারণ গত সরকারের দুর্নীতি। খুলনা বরিশালে গ্রিড বিপর্যয় ও মেট্রো রেল বন্ধের ঘটনায় তদন্ত কমিটি। পটুয়াখালীর পথে জুলাই শহীদ কন্যা লামিয়ার মরদেহ, আটক দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ। মাগুরায় আসিয়া ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ। এবং সিন্ধুর পানি আটকালে ভারতকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। কাশ্মীর হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস তাকিব। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। জানান, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখছে দুদক। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের মহাপরিচালক। বিষয়ে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করছি এবং দুর্নীতি দমন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে এবং আমরা এই নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। প্রধান উপদেষ্টা নির্বাচনী সময়সীমায় পূর্ণ সমর্থনের কথা ইউরোপীয় ইউনিয়নকে জানালো জামায়াত ইসলামী। দুপুরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির পক্ষ থেকে সংস্কার, নারী সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় জামায়াত তার অবস্থান সম্পর্কে তুলে ধরে জানায়, রাজনীতিতে নারীদের অংশদারিত্বে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। গণতন্ত্র ও সবার অধিকার নিশ্চিত করতে আগামীর বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকার যে সংস্কারে হাত দিয়েছে তার অন্যতম সহযোগী ইউরোপীয় ইউনিয়ন। তাই সংস্কার ও নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে দেশটির প্রতিনিধি দল। এরই প্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের রাষ্ট্রদূত। রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের আমির ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সংস্কার, নারী ও সংখ্যাগরিষ্ঠ এবং গণতন্ত্রের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। এর প্রেক্ষিতে জামায়াত তার অবস্থান সম্পর্কে তুলে ধরে জানায়, রাজনীতিতে নারীদের অংশীদারিত্বে জামায়াতের পূর্ণ সমর্থন রয়েছে। দলটির 43% নারী বলে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়। তারা বলছে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমর্থন। আমরা বলছি এক্ষেত্রে আমরা খুবই উদার। আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল, এখন আমাদের দলের 43% মহিলা সদস্য আছে, যেটা আর কোনো দলের ভিতরে নেই। একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, সম্মানের প্রতি আঘাত, অধিকারের প্রতি আঘাত। প্রত্যেকটা মানুষ তার সম্মান মর্যাদা দিয়ে বাঁচার যে অধিকার, এই প্রস্তাবনা সে অধিকারের বিপরীতে একটা আঘাত। সুতরাং এটাকে আমরা কন্ডেম করেছি। প্রধান উপদেষ্টা নির্বাচনী সময়সীমায় জামায়াতের পূর্ণ সমর্থন রয়েছে বলে ইইউকে জানানো হয়। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এই ক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে। আর একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে জামায়াত অবস্থান স্পষ্ট করেছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় আন্তর্জাতিক সংস্থা আইডিএ। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দেয় প্রতিষ্ঠানটি। সকালে নির্বাচন কমিশন ভবনে আইডিএর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং এবং সিইসি এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি জানান, সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার অবগত করেছেন। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং। Been having discussions with the Chief Election Commissioner about the state of preparations for the elections, and we understand that there are a number of issues that needs to be still worked out, particularly on what it comes to the types of reforms that can be implemented before the next national elections, and what are the issues that needs to be decided by the new elected government and the parliament. সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে অর্থ বিল আর আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে না বলে ঐক্যমত্য কমিশনকে মত দিয়েছে গণসংহতি আন্দোলন। সেই সঙ্গে সংস্কারের যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত তা নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান করেন দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। এছাড়াও জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনেও একমত দলটি। আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনায় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। জুলাই আন্দোলনের পর জন আকাঙ্ক্ষায় রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে ৫ সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের। ইতিমধ্যে প্রথম দফায় বিএনপি, জামায়াত, এনসিপির মতো দলগুলোর সাথে বিভিন্ন সুপারিশের পক্ষে বিপক্ষে মতামত নিয়ে এক জায়গায় আসার চেষ্টা চলেছে। যেখানে প্রধানমন্ত্রীর পদে কয়বার থাকা যাবে, সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ, সংখ্যানুপাতিক আসন বন্টন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি গঠনের মতো সুপারিশগুলোতে বড় দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। আলোচনার ধারাবাহিকতায় রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলনের সাথে বসে ঐক্যমত্য কমিশন, যেখানে ১৩৮ সুপারিশে একমত পোষণ করেছে দলটি, যার মধ্যে মোটা দাগে সংবিধানের ৭০ অনুচ্ছেদে আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া বাকি সব বিষয়ে স্বাধীন মত দিতে পারবেন সংসদ সদস্যরা। এছাড়াও আগামী নির্বাচন সংবিধান সংস্কার সভার নির্বাচন হতে পারে বলে মত দিয়েছে গণসংহতি আন্দোলন। আর ২ বারের বেশি প্রধানমন্ত্রী নয়, তাতেও একমত দলটির। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি, এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে। এর আগে শুভেচ্ছা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। আজ আরও এক রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। খুলনা বরিশালে গ্রিড বিপর্যয় সহ বারবার বিদ্যুতের কারিগরি ত্রুটির কারণ গত সরকারের দুর্নীতি। সচিবালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, ঘটনা তদন্ত সংকট সমাধানের সুপারিশ দিতে বুয়েটের উপাচার্যকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন ছিল, এর আগেও তো কমিটি হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার হিসাবে বাইরের এমন ত্রুটিকে কিভাবে দেখছে সরকার? আরও জানাচ্ছেন আজহার লিমন। হঠাৎই অন্ধকারে দক্ষিণের ২১ জেলা এবং ফরিদপুর থেকে বিদ্যুতের পুরো খুলনা অঞ্চলে বিকেল ৪টা থেকে শুরু হওয়া এমন বিপর্যয় চলে রাত ৮টা পর্যন্ত। পুরো একটি গ্রিড অঞ্চলে বড় সময় ধরে এমন বিদ্যুৎহীন অবস্থার কারণ কি তা নিরূপণ করতে সচিবালয়ে কর্মকর্তাদের নিয়ে বসেন সংশ্লিষ্ট উপদেষ্টা।
প্রাথমিক কারণ হিসাবে বের হয় গোপালগঞ্জ আমিনবাজার গ্রিডে শর্ট সার্কিটের কথা। বলা হয় গোপালগঞ্জ থেকে 20 কিলোমিটার এবং আমিনবাজার থেকে 60 কিলোমিটার দূরত্বে গ্রিডের কোনো জায়গায় দুইটি বিপরীতধর্মী তার একটি আরেকটির উপর পড়তে পারে, যে কারণে শর্ট সার্কিটের জেরে ওভারলোড হয়ে বন্ধ হয়ে যায় ভোলা, রামপাল সহ দক্ষিণের 7 বিদ্যুৎ কেন্দ্র। ঘাটতি তৈরি হয় 2277 মেগাওয়াট বিদ্যুতের। সচিবালয়ে এ সম্পর্কিত ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ঘটনা তদন্ত সংকট সমাধানের সুপারিশ দিতে বুয়েটের উপাচার্যকে প্রধান করে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন ছিল, এর আগেও তো কমিটি হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার হিসাবে বাইরের এমন ত্রুটিকে কিভাবে দেখছে সরকার? বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে এটা কমিটি করেছি। সেখানে বুয়েটের আরেকজন অধ্যাপক আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ এহসান। এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। এখানে প্রশ্ন করা হয় লোডশেডিং ও গ্রিডের স্থিতিশীলতা নিয়েও। উপদেষ্টা বলেন, কাজ চলছে। তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দমে চালাচ্ছি না। কিন্তু যখন আরও যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও চালাবো। এবং এই জন্য অনেকে বলছে যে ওই যে বিপিডিবি কি তেল এনে রাখছে কিন্তু তেল নেয় না, তো আমরা তেল নেওয়াটা তখনই করব। মেট্রো রেলে ঘন ঘন কারিগরি ত্রুটির ব্যাপারে উপদেষ্টা জানান, ভবিষ্যতে যাতে 10 থেকে 15 মিনিটের মধ্যে সমস্যার সমাধান করতে পারে সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। মেট্রো রেলের জন্য বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানান বিদ্যুৎ উপদেষ্টা। আজহার লিমন, এখন ঢাকা। ঢাকায় ময়না তদন্ত শেষে জুলাই শহীদ কন্যা লামিয়ার মরদেহ নেওয়া হচ্ছে পটুয়াখালীতে। পরিবারের দাবি, সংঘবদ্ধ ধর্ষণের পর মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে সে। এদিকে মাত্র কয়েক মাস আগে স্বামী জসিম আর এখন আদরের কন্যা লামিয়াকে হারিয়ে শোকে বিহ্বল লামিয়ার মা। জড়িত অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন বাজিদ সাদ। লাশবাহী ফ্রিজিং গাড়িতে লামিয়ার নিথর দেহ। আস্থা, ভরসা আর পরম নির্ভরতার যে নাম বাবা, সেই বাবার রক্তের বিনিময়ে বৈষম্যহীন এই দেশে লামিয়া হয়তো স্বপ্ন বুনেছিল মুক্ত স্বাধীন আকাশে উড়বার। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে লামিয়ার সে ডানা যেন কাটা পড়ে বাবার কবর জিয়ারত করতে গিয়ে। নানাবাড়ি যাবার পথে পটুয়াখালীতে গেল 18 মার্চ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় লামিয়া। ঘটনার পর থেকেই মারাত্মক মানসিক যন্ত্রণায় ভুগছিল সে। সামাজিক লজ্জা, চাপ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় হতাশা ঘিরে ধরে তাকে। সেই চিকিৎসা নিতেই মায়ের সাথে ঢাকায় আসে লামিয়া। তবে চাপ সহ্য করতে না পেরে শনিবার রাত 10টার দিকে রাজধানীর শেখেরটেকের ভাড়া বাসায় তার নিজ কক্ষে গলায় ফাঁস দেয়। উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। এ সময় স্বজনরা জানান, মামলা হলেও ধর্ষকদের পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহার করতে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। ও তো গ্রামের বাড়িতেই থাকতো। 1 সপ্তাহ আগে আসছে ওরে ডাক্তার দেখানোর জন্য। নিউরোসায়েন্সে ডাক্তারও দেখাইছে, আগামীকালকে বাড়ি যাওয়ার কথা। ওই জায়গায় গেছে, আইসে দেখে দরজা আটকানো। এই ঘটনা আসামি পক্ষের যারা ওরা প্রভাবশালী, ওরা মুন্সি বংশ, আর ওর মামার বংশ একটু নর্মাল, তাই ওদের যাদের বংশ প্রভাব বেশি গ্রাম অঞ্চলে তাদের একটা প্রভাব সবসময় থাকে। তাদের একটা শক্তিশালী একটা প্রভাব আছে। তার মামাও আমি শুনছি 2জন উকিল, 1 নম্বর আসামির মামাও 2জন উকিল। আমি এই ধরনের কথা শুনছি। যেভাবেই হোক তারা বাইর করবে, জমি ক্ষেত সব বেচা লাগে, তারপর তারা বুঝে নেবে বিষয়টা। এরকমও কথা বলছে, কিন্তু এই হুমকি ধুমকি দেওয়ার কারণেই হয়েছে। রোববার সকালে পুলিশের সুরতহাল প্রতিবেদনের পর লামিয়ার মরদেহ নিয়ে আসা হয় মর্গে। সেখানে উপস্থিত স্বজনেরা এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার এবং 24 ঘন্টার মধ্যে তাদের শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে আবেদন জানান। আজকে ওই দর্শনের ঘটনার যদি প্রপার বিচারটা এরা করত, বা যেই রক্তের উপরে দাঁড়ায় এরা বিপ্লবী সরকার দাবি করে, আজকে যদি তারা পদক্ষেপ নিত, তাহলে হয়তো এই কচি প্রাণটা, এই কিশোরীটা এই পথ বেছে নিত না। সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, আগামী 24 ঘন্টার মধ্যে শাস্তি এই সরকার করা উচিত। এ ঘটনায় দুপুরের দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেন শহীদ পরিবার।
সেখানেও লামিয়াকে ধর্ষণের বিচার আর নিজেদের নিরাপত্তা চান সরকারের কাছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে জুলাই আন্দোলনে স্বামী আর এখন আদরের কন্যা লামিয়াকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েন লামিয়ার মা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। 24-এর গণঅভ্যুত্থানে শহীদ জসিমের মেয়ে লামিয়ার মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে লামিয়ার মরদেহ দুমকিতে কখন পৌঁছবে এবং তার মৃত্যুর বিষয়ে পরিবারের সদস্য এবং স্বজনরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সাকিব, আমি যতটুকু জানতে পেরেছি যে স্বজনদের মাধ্যমে তারা বলছেন যে সন্ধ্যা 6টার পরে লামিয়ার মরদেহ নিয়ে আসা সম্ভব হবে এই তার দাদার বাড়িতে এবং বাবার কবরের পাশেই তাকে জানাজা শেষে দাফন করা কথা রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু লামিয়ার দাদা এবং তার নিকট আত্মীয় তারা নিজে হাতেই লামিয়ার যেখানে শেষ বারের মতো তার যে এখানে শায়িত করা হবে সেই কবর স্থানটি তারা প্রস্তুত করছেন। এক কথা বলা যায় যে আর মানে একই সঙ্গে লামিয়ার মরদেহের সঙ্গে সেখানে রুহুল কবির রিজভী বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের একটি আমরা বিএনপি পরিবারের উচ্চ পর্যায়ের একটি দল তারা আসবেন এবং একই সঙ্গে অন্যান্য যে এনসিপি দল এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও এখানে আসবেন এমনটি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো এক কথা বলা যায় যে আজ সন্ধ্যা নাগাদ লামিয়ার মরদেহ নিয়ে আসা হবে এবং জানাজা শেষে তার বাবার পাশেই তাকে শায়িত করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ। জসিম পারভেজ যুক্ত ছিলেন পটুয়াখালীতে, জানাচ্ছিলেন যে শিশু লামিয়া আত্মহননের পথ বেছে নিয়েছেন তার যাওয়ার খবর। এদিকে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিদের প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়। সকাল 9টায় মামলার আসামি ও সাক্ষীদের হাজির করা হয় জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে। এদিন আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যাডভোকেট সোহেল আহমেদকে। আজ থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ চলবে আগামীকাল পর্যন্ত, যেখানে একে একে সাক্ষী দেবেন 37 জন। এর আগে গেল 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। পরে 8 মার্চ হিটু শেখকে প্রধান আসামি করে মামলা করেন শিশুর মা। গত 13 এপ্রিল এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। প্রধান উপদেষ্টার কাতার সফর পরবর্তী সংবাদ সম্মেলন করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্ত হব সেখানে। আমি ওভারল্যাপ করতে চাই, দেখা যাক কি দাঁড়ায়। আমরা একটু জানতে চাই, এই তো মানে ভারত পাকিস্তানের যে পরিস্থিতি, যে পাল্টাপাল্টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের কোনো এফেক্ট পড়বে কিনা, আমরা কি সেরকম কোনো নিরূপণ করেছি কিনা? আমরা যদি তুলা আমদানির ক্ষেত্রে দেখি যে আমরা তুলা আমদানির বিকল্প পাকিস্তানকে ভাবছিলাম, ভারত ইতিমধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমাদের এফেক্ট পড়বে কিনা সেটা আমরা নিরূপণ করেছি কিনা, সেটা প্রতি মানে মোকাবেলার। দেখুন, আধুনিক জমানায় সবকিছুই সবাইকে কম বেশি এফেক্ট করে, কাজে কোনো কিছুই আমাদেরকে একটু এফেক্ট করবে না সেটা আমি বলি না। তবে তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলে, কোনো সংঘাত না থাকুক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাতেই বা যে কোনো সম্পর্ক খারাপ হলে ব্যবসা বাণিজ্যে তো এফেক্ট পড়ে। তবে এর মানে এই নয় যে আমরা তো পাকিস্তানের সাথে সংঘাতে লিপ্ত না, কাজে তাদের কাছ থেকে আমাদের যদি স্বার্থ থাকে তুলা আমদানি করা, আমরা সেটা করব। ভারত আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাবৎ, সেটা তারা উইথড্র করেছে। আমাদেরকে আমাদের মোডাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে এই পরিস্থিতিতে আমরা কিভাবে করতে পারি। আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে। আমাদেরকে এভাবেই নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে এটা এভাবেই এগোবে। তাদের সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের যে এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কিনা, এটা হয়তো নিরাপত্তা নিয়ে যারা সরাসরি কাজ করেন তারা হয়তো বলতে পারবেন। এই মুহূর্তে আমার কাছে এরকম কোনো তথ্য নেই। ওয়াশিংটনে যে মিটিংটা হলো শুল্ক নিয়ে, এই ব্যাপারে যদি আমাদের একটু ব্রিফ করেন। বাংলাদেশ
প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নানা সংকটের পরেও রপ্তানিতে গতি ধরে রেখেছে তৈরি পোশাক শিল্প। সেপ্টেম্বরে বাজার হঠাৎ অস্থির হলেও ক্রয়াদেশ কমেনি। অর্থবছরের প্রথম 9 মাসে $3,025 কোটি রপ্তানি হয়েছে, যা একই সময়ের তুলনায় প্রায় 11% বেশি। অপ্রচলিত বাজারেও বেড়েছে রপ্তানি। এত সুখবরের মধ্যেও ট্রাম্পের নতুন শুল্ক নীতি ভাবনায় ফেলেছে এই খাতের উদ্যোক্তা ও শিল্প মালিকদের। মুন্না প্রসিদ জানাবেন বিস্তারিত। গেল 5 আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর সেপ্টেম্বরের শুরুতে হঠাৎ অস্থির হয়ে ওঠে তৈরি পোশাক খাত। মাসখানেক চলা সে অস্থিরতায় কালো মেঘ জমে তৈরি পোশাকের ভাগ্যাকাশে। কমে যায় পোশাক উৎপাদন, স্থানান্তর হতে থাকে ক্রয়াদেশ। তবে সেই মেঘ গাঢ় হওয়ার আগেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে, ঘুরে দাঁড়ায় প্রধান রপ্তানি খাত। হিসাব বলছে পোশাক খাতের অস্থিরতায় রপ্তানিতে প্রভাব পড়েনি খুব একটা। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে $3,025 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 11% বেশি। যেখানে সবচেয়ে এগিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজার। মোট পোশাকের প্রায় 50% রপ্তানি হয়েছে এ বাজারে। যুক্তরাষ্ট্রে 19%, যুক্তরাজ্যে 11% আর কানাডায় রপ্তানি হয়েছে 3%। ইতিবাচক ধারার প্রবৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যবসায়ীদের। যে সময় ফ্যাক্টরিটি বন্ধ ছিল জুন থেকে আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি, ওই সময়টি কিন্তু আমাদের একটু লো সিজন যায়। ওই সিজনটাতে আশুলিয়াতে শুধু একটি অঞ্চল ইম্প্যাক্টেড হওয়ার কারণে বাকি যেগুলো আমাদের গার্মেন্টস প্রডিউসিং ডেস্টিনেশন আছে, গাজীপুর, ভালুকা, কোনাবাড়ি, চিটাগং, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে সাপোর্ট দিয়েছে। এই কারণেই আমাদের মোটামুটি গ্রোথটি পজিটিভ আসতে সক্ষম হয়েছে। চ্যালেঞ্জগুলো যদি আমরা ঠিকমতো মোকাবেলা করতে পারি, ভালো গ্রোথ নিয়ে আমরা এই বছরটি 2024-25 আমরা এক্সিট করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এক্সটার্নাল কস্ট আপনি কন্ট্রোল করতে পারেন না, ইন্টারনাল যে কস্টটা আছে সেটা তো আপনার কন্ট্রোল। এখন যদি সেইটাকে আপনি কম্পিটিটিভ না রাখেন, তাহলে অন্য দেশের সাথে কিন্তু আপনার সক্ষমতাটা কমে যাচ্ছে। আমরা সক্ষমতা যত বেশি ধরে রাখতে পারবো, তত বেশি আমাদের উন্নতি করার সুযোগ আছে। অপ্রচলিত বাজারেও বেড়েছে তৈরি পোশাক রপ্তানি। অর্থবছরের প্রথম 3 প্রান্তিকে অপ্রচলিত বাজারে মোট $512 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির প্রায় 17%। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় 7% বেশি। তবে এমন সুখবরের মধ্যেও ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে টান পড়েছে প্রবৃদ্ধির সুতোয়। এর সুষ্ঠু সমাধান ছাড়া শীর্ষে রপ্তানি খাতের জৌলুস হারানোর শঙ্কা ব্যবসায়ীদের। 3 মাসের জন্য স্থগিত করা হলো, সেটির বেনিফিট বাংলাদেশ খুব একটা পাবে না, কারণ এইটি হলো আমেরিকাতে এন্ট্রি পর্যন্ত হলো 3 মাস। তার মধ্যে আমাদের 60 দিন, 60 থেকে 70 দিন আমাদের ট্রানজিট টাইম চলে যায়। তো এখানে আমরা শুধু 10 থেকে 15 দিনের একটা অ্যাডভান্টেজ পাবো। যে কোনো মূল্যে এই ট্যারিফ চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে এবং এই ট্যারিফ থেকে আমরা একটা গুড আউটকাম নিয়ে আসতে পারি। একটা ট্রেড ব্যালেন্স, একটা গুড ট্রেড টিটি যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবো। গ্রোথ উইল ডেফিনেটলি কাম ইন এ বিগ ওয়ে। 2018 থেকে আপনি যদি দেখেন, চায়নার ব্যবসা ইউএসএ থেকে তো রিমার্কেবলি ডাউন করেছে। প্রায় $15-16 বিলিয়ন অলরেডি ব্যবসা ওখান থেকে, আমি গার্মেন্টসের কথা বলছি, সরে গেছে। তো এই ব্যবসাটা তো কেউ না কেউ আমরা শেয়ার করেছি। কিন্তু যদি আবার আমাদের ট্যারিফ বাড়ায় দেয়, তাহলে আমরা সেটা সে পরিমাণে সুবিধাটা পাবো না। সো এখানেই আসছে নেগোসিয়েশনের কথা। কম্পিটিটরদের থেকে আমাদের ট্যারিফটা যাতে না বাড়ে। এখন সেটা আপনি ইম্পোর্ট বাড়ায়া করেন, এক্সপোর্ট বাড়ায়া করেন, দ্যাটস অ্যানাদার চ্যাপ্টার। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে যে পরিমাণ শুল্ক অব্যাহত রয়েছে, তার উপর নতুন করে আবারও বাড়লে উৎপাদকরা ক্ষতির মুখে পড়বেন বলে মনে করেন অর্থনীতিবিদরা। বলেন, এ সময় উৎপাদন খরচ যেমন বাড়বে, তেমনি পোশাকের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন রপ্তানিকারকরা। যদি 10% যদি ট্যারিফ থাকে, হয়তো ওখানে 102 টাকা, 3 টাকা, 4 টাকা হয়ে যাবে, কিন্তু 110 টাকা কিন্তু হবে না। ফলে যেটুকু ট্যারিফ হবে পুরোটাই আমেরিকার দামের উপর যাবে না, বেশিরভাগটা আসবে যে তারা যেখান থেকে কিনে নিয়ে যাচ্ছে সেখানকার দামটাকে সাপ্রেস করবে। তাহলে আমাদের যারা প্রডিউসার, তাদের কি মার্জিন কমে যাবে। শুধু মার্জিন কমে যাবে না, আমাদের যারা স্মল আছে, একেবারে এই কাছাকাছি খুব বেশি মার্জিন নিচ্ছে না, তারা অনেকেই চাপে পড়ে যাবে, হয়তো দেখা যাচ্ছে তারা পারবে না। এদিকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেও এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। তাই এ সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক সমস্যার সমাধানের পরামর্শ অর্থনীতিবিদদের। মুন্না প্রসিদ, এখন, ঢাকা।
সিলেট বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপে প্রথম কার্গো ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রথম দিন 60 মেট্রিক টন পণ্য নিয়ে যাবে 100 টন ধারণ ক্ষমতার কার্গো উড়োজাহাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, জানাবেন যে সিলেটে কার্গো বিমান চলাচল বিমানবন্দর কতটা প্রস্তুত এবং কি বলছে কর্তৃপক্ষ? সাকিব, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে তারা পুরোপুরি প্রস্তুত এবং সিভিল এভিয়েশন থেকেও জানানো হয়েছে যে বাংলাদেশের দ্বিতীয় ডেডিকেটেড কার্গো বিমানবন্দর হিসেবে আজ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে পথ চলা শুরু হবে এবং পরবর্তীতে আরও 2টি করে ফ্লাইট সপ্তাহে এখান থেকে কার্গো চলাচল করবে এবং সিলেটের যে ব্যবসায়ী রয়েছে, এখানে যে পণ্য রয়েছে এবং একই সাথে পোশাক যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে গার্মেন্টস খাতে যে পণ্য, সেই পণ্যগুলোর জন্য এখানে এই আকাশপথে পরিবহন করবার জন্য এই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু আহ্বান জানিয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে গত 8 এপ্রিল মূলত ভারতের ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের যে চুক্তি সেটি আসলে বাতিল করবার পরেই বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর যে প্রেক্ষাপট এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো চলাচল শুরু হচ্ছে এবং এরপরে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম, সেখান থেকে কিন্তু আগামী 2 মাসের মধ্যে কার্গো চলাচল, ডেডিকেটেড কার্গো ফ্লাইটে কার্গো চলাচল শুরু করবে বলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। এবার যদি আজকে আমরা যেখানে আছি অর্থাৎ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ যেটি রয়েছে, কার্গো টার্মিনাল, সেটির কথা যদি বলি তাহলে এই কার্গো টার্মিনালটি পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে এবং ইতিমধ্যে এটি আইকাও এবং একই সাথে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে এই সংগঠনগুলো থেকে সার্টিফিকেট তারা পেয়েছে এবং এটির যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু 100 টন ধারণ ক্ষমতা এবং আজ প্রথম যে ফ্লাইট, সেই ফ্লাইটে 60 টন কার্গো যাবে, মূলত পোশাক পণ্য যাবে এবং যে পণ্যগুলি সরাসরি ইউরোপের স্পেনে আসলে এই ফ্লাইটটি আসলে পরিচালিত হবে। এবং ইতিমধ্যেই সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এবং বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন উপদেষ্টা সিলেট বিমানবন্দরে এসেছেন। কিছুক্ষণের মধ্যে সেই প্রোগ্রামটি শুরু হবে, নিশ্চয়ই পরবর্তীতে সেটি জানানোর জন্য আপনার সাথে যুক্ত হতে পারবো। তো সাকিব, আপাতত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরুর ব্যাপারে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিলেট থেকে কার্গো বিমান যাবে ইউরোপে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেওয়া সহ দোষীদের বিরুদ্ধে আইনি কি ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে তা 27 আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের এবং মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দেয়। মালয়েশিয়ার জনশক্তি পাঠানোর ঘটনায় 20,000 কোটি টাকা দুর্নীতির ঘটনার প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। এসব এজেন্সি কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। নগরীতে খাল নালায় পড়ে গত 6 বছরে 14 জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে চট্টগ্রামের প্রশাসন। কার গাফিলতিতে এত মানুষের প্রাণহানি, কেনই বা শাস্তির মুখোমুখি হয়নি কেউ, এমন প্রশ্নের উত্তর অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। প্রথম দিনে খাল নালায় জলাবদ্ধতা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে প্রতিষ্ঠানটির একটি তদন্ত দল। কাজী মাহফুজ জানাবেন বিস্তারিত। 2021 সালে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে খোলা নালায় পানিতে ডুবে এভাবেই হারিয়ে যান সবজি বিক্রেতা সালে আহমেদ। তার মরদেহ আর খুঁজে পায়নি পরিবার। এভাবেই খাল নালায় পড়ে গত 6 বছরে প্রাণ গেছে 14 জনের, এর মধ্যে 6 জনই শিশু। নগরীতে খোলা নালায় ডুবে মৃত্যুর সবশেষ শিকার 6 মাসের শিশুকন্যা সেহেরিস। গত 18 এপ্রিল চকবাজারে রিকশা উল্টে নালায় পড়লে মার কোল থেকে ভেসে যায় শিশুটি, যা পুরো চট্টগ্রামবাসীকে নাড়া দেয়। প্রশ্ন ওঠে, খোলা খাল নালায় এভাবে মৃত্যুর দায় কার? বারবার এমন ঘটনার পরও কি করছে তদন্ত কমিটি বা সংস্থাগুলো? এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে টনক নড়ে প্রশাসনের। গাফিলতির দায়ভার খুঁজতে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। রোববার খাল নালা পরিদর্শন ও সংস্থাগুলোতে অভিযান শুরু করে সংস্থাটি। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। সরেজমিনে পরিদর্শন করেন শিশু সেহেরিসের পড়ে যাওয়ার স্থানও। জানান, নগরীর 36টি খালে জলাবদ্ধতা প্রকল্পে সিডিএর প্রায় 9,000 কোটি টাকার কাজ চলছে। কাজের সময় জননিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত হচ্ছে অর্থ ব্যয় ও
প্রকল্প ডিজাইনের সাথে কাজের মিল আছে কিনা। ডিপিপি যেটা আছে, তারপরে ড্রয়িং ডিজাইন যেটা আছে, ড্রয়িংটা আমরা পেয়েছি। ড্রয়িংয়ে আসলে রেলিং করার কথা বলা আছে, সার্কিট রেলিংয়ের কথা বলা আছে, আমরা এটা সত্যতা পাইছি। আপাতত এখন পর্যন্ত এটা বলার সুযোগ নেই, যেহেতু আমরা পূর্ণাঙ্গ তথ্য পাইনি। তথ্য পাওয়ার পরে বিশ্লেষণ করে আমরা একটা প্রতিবেদন দাখিল করব। হিজড়া খাল পরিদর্শনের সময় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বলেন, পানি উঠলে খাল ও সড়কের পার্থক্য বোঝা যায় না। চকবাজার হিজড়া খালে কোনো বেড়া বা নির্দেশনা না থাকায় শিশুটির মৃত্যু হয়। বৃষ্টির সময় তো এখানে পানি থাকে, তো সেজন্য আর লিশালা এগুলো দেখে না, সেজন্য পড়ে গেছিল। ডাঙ্গে যতগুলো খাল আছে এরকম ঝুঁকিপূর্ণ যেগুলো খাল আছে এগুলোতে নিরাপত্তা দেওয়ার জন্য দরকার। ঘটনা ঘটছে বিধায় বাসটা দিছে, আগে তো বাস ছিল না। বাসটা যদি আপাতত থাকতো তাহলে একটা সাপোর্ট থাকতো, এটা এই দুর্ঘটনাটা ঘটতো না। আমাদেরকেও সচেতন হতে, খালি ওনাদেরকে দোষ দিলে হবে না। ওনারা প্রতিদিন পরিষ্কার করবে, আমরা প্রতিদিন ফেলবো, এটা হইতে পারে না। নগরীতে মোট 36টি খাল ও 1600 কিলোমিটার খাল নালায় কাজ সমন্বয় করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কাজের তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। তবে প্রকল্পে এভাবে মানুষ মারা যাওয়ার দায়িত্ব নিতে রাজি নয় সিডিএ। তারা দায় চাপালেন অন্যের ঘাড়ে। আমাদের পরিকল্পনা অনুযায়ী, ডিপিপি অনুযায়ী সবগুলোতে 1.5 থেকে 2 ফিট করে সবগুলোতে রেলিং দেওয়া আছে। এই রেলিং কিন্তু আসলে যে দ্রুতগামী ইঞ্জিন রিক্সাকে এটা সতর্ক হতে হবে, এগুলোকে আটকাতে পারবে সেরকম রেলিং নয়। খালের পাড়ে যে রেলিংটা আছে, যে যাতে কোনো মানুষ হেঁটে যাওয়ার সময় বা ওই রেলিং এটা যদি জলমগ্নও থাকে যেন বুঝতে পারে যে এখানে একটি খালের সীমা আছে। এসব ঘটনায় গত কয়েক বছরে তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন। তবে এসব কমিটির সুপারিশ পরবর্তীতে আর আলোর মুখ দেখেনি। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। কেরানীগঞ্জের মধ্যচর এলাকায় 7টি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে 7টি ভবনের মধ্যে 2টিকে 2 লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই অভিযান কার্যক্রম পরিচালনা করে রাজুক। অভিযানে 7টি নির্মাণাধীন ভবনের আংশিক অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় বেশ কিছু বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং 20টি মিটার জব্দ করে কর্তৃপক্ষ। ইমারত বিধিমালা লঙ্ঘন করা এসব নির্মাণাধীন ভবন ভাঙা হয়েছে বলে জানিয়েছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। পুনরায় অনুমোদন না নেওয়া পর্যন্ত এসব ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকবে বলে জানায় তারা। কানাডা নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভ্যাঙ্কুভার স্ট্রিট ফেস্টিভ্যালে পথচারীদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রাত 8টার দিকে লাপু লাপু উৎসবে ঘটে দুর্ঘটনা। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দুর্ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহভাজন একজনকে আটক করার পর এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে পুলিশ। তবে নির্বাচনের মাত্র একদিন আগে এ ধরনের ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি সহ বিরোধী দলের নেতারাও হতাহতের পরিবারের প্রতি জানিয়েছেন শোক ও সমবেদনা। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই টানা তৃতীয় দিনের মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই পেহেলগাম হামলায় পাকিস্তানের দিকে আঙুল তোলা ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। এদিকে ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার একটি বিবৃতি দিয়ে পেহেলগামে হামলার দায় অস্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। শনিবার সূর্যাস্তের আগেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত 6টি বাড়ি। খানা তল্লাশি হয়েছে আরও শখানেক ঠিকানায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন অপরাধী দলের সাথে সক্রিয় আছেন এমন 14 জনকে 24 ঘন্টার নোটিশে চিহ্নিত করা গেলেও পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় জড়িত একজন অপরাধীকেও আটক করতে পারেনি ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবারও সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পেহেলগাম হামলার তদন্তের ভার নিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। পেহেলগামে হামলার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা দাবি করে লস্কর-ই তৈয়বার শাখা দ্য রেজিস্ট্যান্ট ফোর্স TRF এই হামলার দায় স্বীকার করেছে, যদিও আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এর সত্যতা যাচাই করতে পারেনি। এরপর এই হামলার পরোক্ষ বা প্রত্যক্ষ মদতদাতা হিসেবে পাকিস্তানকে দায়ী করে ভারত। দুদেশের বৈরিতা গড়ায় সামরিক মহড়া পর্যন্ত।
ভারতীয় গণমাধ্যমে রেজিস্ট্যান্স ফ্রন্টের দায় স্বীকারের খবর প্রকাশের 4 দিন পেরিয়ে গেলেও সংগঠনটির কোনো সদস্যকে গ্রেপ্তার করতে না পারায় হামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মহলে দেখা দেয় নানা প্রশ্ন। এরই মধ্যে এবার ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ভুয়া সংবাদ ছড়ানোর দাবি তুলে পেহেলগাম হামলার দায় অস্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। সংগঠনটির একটি বিবৃতির ছবি দিয়ে এমনটাই জানাচ্ছে প্রথম সারির ভারতীয় গণমাধ্যম। যদিও দায় স্বীকার কিংবা অস্বীকার কোনোটির পক্ষেই এখনো পর্যন্ত শক্ত কোনো প্রমাণ দাঁড় করাতে পারেনি ভারতীয় গোয়েন্দারা। রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায় অস্বীকারের পরপরই নয়াদিল্লিকে আবারও এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। In light of the recent incident, Pakistan officially demands a transparent and impartial investigation to check the facts surrounding the Indian attack. অন্যদিকে কাশ্মীরে পর্যটক নিহতের ঘটনার প্রতিবাদে ভারতের নয়াদিল্লি, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিক্ষোভ হয়েছে নেপাল ও অস্ট্রেলিয়ায়। নেপালে সমাবেশ হয়েছে পাকিস্তান দূতাবাসের সামনে। পেহেলগামে হামলায় নেপালি এক পর্যটক নিহতের ঘটনায় সরকারের কাছে বিচার চেয়েছেন জনতা। সমাবেশ ও সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করবো এখন বিকেল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। আসিফ মাহমুদ সহ 2 উপদেষ্টার সাবেক এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির তদন্ত শুরু, জানালেন দুদকের ডিজি। প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমায় পূর্ণ সমর্থনের কথা ইউকে জানালো জামায়াত। ঐকমত্য কমিশন ও গণসংহতি আন্দোলনের বৈঠক। বারবার বিদ্যুতের কারিগরি ত্রুটির কারণ গত সরকারের দুর্নীতি। খুলনা বরিশালে গ্রিড বিপর্যয় ও মেট্রো রেল বন্ধের ঘটনায় তদন্ত কমিটি। পটুয়াখালীর পথে জুলাই শহীদ কন্যা লামিয়ার মরদেহ, আটক 2 জনের ডিএনএ নমুনা সংগ্রহ। মাগুরায় আসিয়া ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ। এবং সিন্ধুর পানি আটকালে ভারতকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ার ইসলামাবাদের। কাশ্মীর হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekon। ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/ekontv।